বর্ষা চলে এসেছে, এবার একটু ঘুরতে যাওয়া প্রয়োজন। কিন্তু এই বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ে যাবার চিন্তা না করাই ভালো। তবে এই বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য সমুদ্র হতে পারে বেস্ট অপশন। সময় এবং বাজেট বিবেচনা করে বকখালি সমুদ্র সৈকত হতে পারে দারুণ প্ল্যান, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বীচ, রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দিয়ে সাজানো সমুদ্র সৈকত, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। দীঘা বা পুরীর জন্য যে বাজেট এবং সময় ম্যানেজ করতে হয়, বকখালির জন্য ততটা প্রয়োজন নেই। খুব সামান্য পরিমাণ বাজেট এবং 1 বা 2 দিনের ছুটি থাকলে সুন্দরভাবে বকখালিতে অনায়াসে ঘুরে আসা যায়। আজকের এই গল্পে বকখালি বেড়ানোর বাজেট এবং কম সময়ে কিভাবে বকখালি ঘুরে আসা যায় রইল তার বিস্তারিত, সাথে আমার সকল অভিজ্ঞতা। যাই হোক, তবে গল্পটা শুরু করলাম আমার শহর কল্যাণী থেকে। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় ঠিক এখন সকাল 4টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ঘোষপাড়া। মূলত এখান থেকেই আমি আমার যাত্রা শুরু করলাম। এখান থেকে প্রথমে কল্যাণী সীমান্ত ধরে যাব শিয়ালদাহ, সেখান থেকে 7টা 14 ট্রেন ধরে তারপর নামখানা। তবে চলুন যেতে যেতে বাকি ইনফরমেশন এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। নির্ধারিত সময়ে একদম চলে আসলাম শিয়ালদহ, আর ঘড়ির কাঁটা এখন 6টা বেজে 40 মিনিট। এখন যাচ্ছি আমরা সাউথের দিকে। সেখান থেকেই মূলত আমরা 7টা 14 যে ট্রেনটা রয়েছে নামখানা লোকাল, সেটা ধরবো। শিয়ালদে এসে আমাদের সাথে যোগ দিল অমিতদা আর অনিকদা। তো আমরা আজকে 3 জন মিলে যাচ্ছি বকখালি। চলুন তাহলে। আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো অ্যাট লাস্ট উঠে গেলাম ট্রেনে, আর 7টা 14 এই ট্রেনটা ছাড়ার কথা। দেখি এখন কখন ছাড়ে। হাসি আড্ডার মাঝে ডিম দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। সকাল 7টা বেজে 14 মিনিটে ছেড়ে দিল আমাদের ট্রেন নামখানা লোকাল, নামখানার উদ্দেশ্যে। এই ট্রেনে মোটামুটি আজকে আমরা পাড়ি দেবো 108 কিলোমিটার, আর 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 10টা 5-এ পৌঁছানোর কথা অফিসিয়াল টাইম। এখন দেখি সঠিক টাইমে পৌঁছাতে পারি কিনা। আর ট্রেনটা মোটামুটি অনেকটাই ফাঁকা, আর প্রচুর কিন্তু খাবার নিয়ে বিভিন্ন লোকজন ওঠে। প্রয়োজনে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন। তো ঘড়ির কাঁটা এখন 8টা বেজে 50 মিনিট, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। এখানে মোটামুটি কিছুটা সময় দাঁড়াবে, তারপর ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। আর বলে রাখি, ট্রেন কিন্তু অ্যাপে সরাসরি নামখানা লোকাল দেখায় না। লক্ষ্মীকান্তপুর এসে সেটা নাম্বার প্লেট চেঞ্জ হয়ে তারপর নামখানা লোকাল হয়ে যায়। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। যেহেতু ট্রেনটা এখানে অনেক সময় দাঁড়াবে, প্রয়োজনে আপনারা এই লক্ষ্মীকান্তপুর নেমে সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন এবং ফ্রেশ হয়ে নিতে পারেন। ঘড়ির কাঁটায় এখন ঠিক 9টা বেজে 25 মিনিট। নির্ধারিত সময়ের 10 মিনিট পর অবশেষে আমাদের ট্রেন ছাড়লো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। শুরুতেই মোটামুটি 10 মিনিট যেহেতু লেট, দেখে এখন কভার করতে পারে কিনা। এরই সাথে বলে রাখি, শিয়ালদাহ থেকে নামখানা আসতে ট্রেন ভাড়া পড়ে 25 টাকা পার হেড।
আবার কাইটা দেয় ছেলেটা, মাঝে মাঝে কান্না কান্না ভাব হয়ে যায়। ঘড়ির কাঁটায় ঠিক এখন 10টা বেজে 25 মিনিট, আর মোটামুটি 20 মিনিট লেটে চলে আসলাম নামখানা। বেশ জার্নিটা দারুণ ছিল। তো এখন এখান থেকে বাইরে বেরোবো, দেখি কীভাবে যাওয়া যায়। বাইরে বেরোলে প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন এখানে। মৌসুমী আইল্যান্ড, বকখালি, লালগঞ্জ, সেখানে যান না কেন প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি। আমরা যাবো মেইন রোড থেকে। এখানে রয়েছে হোটেল, খাওয়া দাওয়া করার। স্টেশনের সামনে থেকে মোটামুটি এখন রেট চলছে 50, 60, 70 শেয়ার গাড়িতে, আর রিজার্ভ নিলে 300 থেকে 350। আবার দেখি এবার উপরে কীরকম রেট চলছে। এখান থেকে একটুখানি হাঁটা পথ মেন রোড। এই যে রোডটা ধরে জাস্ট 3 মিনিট হেঁটে আসবেন, হেঁটে আসলেই এই মেন রোড। এখানে অটো, টোটো সকল কিছু রয়েছে। রেটও তুলনামূলকভাবে অনেকটাই কম। তো আমরা যাচ্ছি, আমাদের ভাড়া পড়ছে পার হেড 40 টাকা, আর এখান থেকে রিজার্ভ নিলেও মোটামুটি 200 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। অথবা আপনারা বাসেও যেতে পারেন, বাসে ভাড়া পড়বে পার হেড 30 টাকা। গাড়ির বিষয়ে একটি কথা বলে রাখি, নামখানা স্টেশনের বাইরে যে সকল গাড়ি রয়েছে সেখানে রেটটা অনেকটাই বেশি, এবং মেইন রোডের গাড়ির রেটটা অনেকটাই কম। যদি আপনাদের হাতে বড় ব্যাগ বা লাগেজ থাকে তবে আপনারা স্টেশনের কাছাকাছি থেকে গাড়ি নিতে পারেন, অথবা যদি হেঁটে আসা সম্ভব হয় তবে মেইন রোডে হেঁটে এসে আপনারা এখান থেকে শেয়ার গাড়ি হোক কিংবা রিজার্ভ গাড়ি হোক, যে কোনো উপায়ে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন। অনেকটা কম রেঞ্জের মধ্যেই হয়ে যাবে। আতানিয়া লেক অতিক্রম করলাম, আর মোটামুটি নামখানা থেকে বকখালির দূরত্ব 26 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে 20 মিনিট, আর অবশেষে চলে আসলাম বকখালি। এইমাত্র নামলাম আর কি অটো থেকে। তো এখন দেখি হোটেল কোথায় কি আছে, কি রুম, কি রেট, তারপর বিচে যাবো। হোটেলটা খুঁজে যাবো আগে। তো আমি চলে আসলাম এখন হোটেল আশুতোষে। তো দেখি এখানে রুম ব্যবস্থা এবং ভাড়া কীরকম আছে, আর এর অ্যাড্রেসটা যদি আপনাদের দিয়ে রাখি। তবে এলো মেইন রোড, মেইন রোডের এই পাশে চলে আসলেই হোটেল আশুতোষ। চলুন দেখি ভিতরে রুমের কন্ডিশন কি আছে, এরকমের প্রাইসটা কি আছে, সব কিছুই আপনাদের জানাবো। তো এই হলো রিসিপশন। নিচের যে ফ্লোরটা রয়েছে টাইলস বসানো, খুব সুন্দর। আচ্ছা, তো প্রথমে যে রুমটা আমরা চলে আসলাম 106 নম্বর রুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চেয়ার রয়েছে, একটি টি টেবিল রয়েছে, বেড রয়েছে, মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। আর এটা কিন্তু এসি। এদিকে একটা মিরর রয়েছে, আলমারি রয়েছে, আর এদিকে একটি টিভি রয়েছে, একটি পাখা রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই জায়গাটা কিন্তু আপনারা ব্যাগ রাখার জন্য ইউজ করতে পারেন। এবার চলুন বাথরুমটাও দেখে আসি। বাথরুম মোটামুটি ওয়েস্টার্ন রয়েছে, মগ বালতি রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমে ঢুকতেই ম্যাট রয়েছে, আর দরজার পেছনে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট রাখার জন্য। এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর জানালা রয়েছে একটি, জানালা দিয়ে বাইরের ভিউটা এরকম আর কি। তো এরপর চলে আসলাম 104।
এটাও সেম, একটি বেড রয়েছে, বেড কভারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টি টেবিল রয়েছে, অ্যাস্টার রয়েছে, আর দুটো চেয়ার রয়েছে, আর এদিকে একটি মিরর রয়েছে, আলমারি রয়েছে। এটাও এসি রুম, পাখা রয়েছে, জানালা রয়েছে, সেম ভিউ পাওয়া যাবে আর কি। আর রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এবারের বাথরুমটা দেখে আসি। ওয়েস্টার্ন রয়েছে, মগ রয়েছে, বালতি রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন। আর এখানে কিন্তু কোনো সেন্ট নেই। এর আগে যখন আমি এসেছিলাম এই হোটেলে ছিলাম, এর সার্ভিসটা এবং রুম কোয়ালিটি মোটামুটি ভালো। তবে আসার আগে অবশ্যই আপনারা ভালোভাবে কথা বলে দেবেন, আর এর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো দাদা রয়েছে, দাদার কাছ থেকে এর রেট সম্পর্কে একটু জেনে রাখি। রেট হচ্ছে 300 টাকা করে সবসময়, আর সিজন ওয়াইফে রুমের ভাড়াটা একটু সামথিং বাড়ে। সবসময় 300 টাকা করে রুম ভাড়া। আর এসি রুম হচ্ছে 800 টাকা করে, সিজন ওয়াইফে ওটা একটু বাড়ে। যেন নর্মাল ভাড়া, এসি ভাড়া হচ্ছে 800, আর নর্মাল ভাড়া 300 টাকা। 300 টাকা। এমনি সিঙ্গেল কি অ্যালাউ হয়? সিঙ্গেল অ্যালাউ হয় না, দুজন অ্যালাউ। 18 বছরের ঊর্ধ্বে যেন বয়স হয় প্রত্যেকের। আর প্রত্যেকে একদম হার্ড কপি যে কোনো আইডি প্রুফ নিয়ে আসছে। ঠিক আছে, ওকে দাদা, ধন্যবাদ। এরপর চলে আসলাম আরেকটি হোটেলে, চলো হোটেল রূপকথা গেস্ট হাউস। চলুন ভিতরটা দেখি এবং এর রুমটাও দেখি এবং রুমের ভাড়া সম্পর্কেও আপনাদের বলে দেবো। হলো হোটেল রূপকথা গেস্ট হাউস। এই হলো একটি রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, বেড কভারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন অনায়াসে থাকতে পারবে। আর জানালা রয়েছে দুটো, আর এদিকে একটি মিরর রয়েছে, চিরুনিও দেওয়া রয়েছে। এবারের বাথরুমটা একটু দেখি। আর এদিকে রয়েছে ডাস্টবিন, এদিকে হ্যাঙ্গার রয়েছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মগ বালতি রয়েছে, ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও কিন্তু ভিডিওতে রিভিউ আমি আপনাদের দিয়েছি, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে আসলাম আরেকটি রুমে, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন অনায়াসে থাকতে পারবে। বেড কভারটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কম্বল রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট, আর উপরে পাখা রয়েছে, এটা এসি রয়েছে। আর এদিকে রয়েছে একটি মিরর, অ্যাস্টার রয়েছে। এবারের বাথরুমটা দেখে আসি। ওয়েস্টার্ন, স্পেসটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, মগ বালতি রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, আর ঠান্ডার সময় আসলে কিন্তু এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা ঠান্ডায় আসবেন তাদের গরম জলের সমস্যা হবে না। আর বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবার চলে আসলাম আরেকটি রুমে, আর প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এরকম পর্দার ব্যবস্থা রয়েছে, আর এরকম বারান্দা রয়েছে, বারান্দা থেকে আপনারা কিন্তু এরকম ভিউ পেয়ে যাবেন। তো এটার কন্ডিশন মোটামুটি সেম, 4 জন অনায়াসে থাকতে পারবে। টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট, সুইচ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, পাখা রয়েছে, এসি রয়েছে, আর এদিকে মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা। এবার বাথরুমটা একটু দেখি কি অবস্থা। বাথরুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেম, আর কোনো সেন্ট নেই আপাতত। তো এখানে দাদা রয়েছে, দাদা একটু রুমের ভাড়া সম্পর্কে বলে দাও। ওই সোম থেকে শুক্রবার এলে তোমার 300 টাকা করে নন এসি পড়বে, এসি 750 টাকা করে, আর সিজনে তোমার ওই 1000 টাকা 900 টাকা। শনি রোববার এলে ওই 800-900 টাকার মধ্যে এসি রুম পাবে, নন এসি 400-500 টাকার মধ্যে পেয়ে যাবে। মানে সিজনে আসলে একটু আপ ডাউন হয় আর কি। আর নর্মাল এলে ওই 300 টাকা 250 টাকার মধ্যে সব পেয়ে যাবে নন এসি। মোটামুটি 250-300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর সবার ডকুমেন্ট আনতে হবে।
আচ্ছা, সিঙ্গেল কি এলাও এখানে? সিঙ্গেল অ্যালাউ নেই কোথাও। আচ্ছা, তো তোমার মানে থানা থেকে পারমিশন করলে অ্যালাউ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যারা আসবে যোগাযোগ করে নেবে। ওকে, তো এই হলো দুটো হোটেলের রিভিউ আপনাদের দিলাম। যেটা ভালো লাগে ফোন করে নিজের দায়িত্বে বুঝে শুনে বুক করবেন। আর এছাড়াও কিন্তু আশেপাশে আরও প্রচুর হোটেল রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি হোটেল থাকতে পারেন, তবে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে কথা বলে তারপর হোটেল বুক করবেন। তো হোটেলের ব্যাপারটা গেল, এবার পিছিয়ে যাব। আর এই হলো বাস স্ট্যান্ড আর কি, এখানে কাকদ্বীপ, নামখানা সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস আপনারা পেয়ে যাবেন। এখন যাচ্ছি সমুদ্র বিচে স্নান করার উদ্দেশ্যে। আর বিচে যাওয়ার পথে এরকম বসার স্থান রয়েছে, আর দুদিকে বেশ অনেক দোকানপাট রয়েছে। আর এদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। এই হলো পার্কিং প্লেস। আর এদিকে রয়েছে ওয়াশরুম। আপনারা যারা হোটেল না নিয়ে থাকতে চান আর কি, তাদের বাথরুম এবং ড্রেস চেঞ্জ করার জন্য সুব্যবস্থা রয়েছে এই দিকটা। যে এটা হলো ওয়াশরুম। আর এদিকে রয়েছে পিকনিক স্পট। আর দুদিকে রয়েছে এরকম প্রচুর দোকানপাট, দুদিকে প্রচুর দোকান রয়েছে। এই স্টলগুলো কিন্তু বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার দিক দিয়ে কিন্তু সকল দোকানপাটে খুলে যাবে, আর তখন সেজ উঠবে সমুদ্রের পিচ দারুণ রঙিন আলোতে। এই নালাটা না থাকলে অনেকটাই ভালো হতো আর কি। এখন সমুদ্রের তীরে যাওয়া অনেকটাই মুশকিল। স্নান করার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম। এখন ছোট্ট নালা পেরিয়ে যাচ্ছি সমুদ্রে। পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বীচ বকখালি। আর আজকে দেখবো এখানে ঢেউয়ের পরিমাণে কেমন। বকখালিতেও কিন্তু ঘোড়ায় রাইডস করার সুব্যবস্থা রয়েছে। এরকম ঘোড়ায় আপনি এখানে রাইড করতে পারেন। এর কিন্তু এক রাউন্ড দেবে আর কি 100 টাকা। কে বলে বকখালিতে ঢেউ কম? দুর্দান্ত ঢেউ, দুর্দান্ত। পুরীর জায়গায়, দীঘার জায়গায়, আর বকখালির জায়গায়। যারা বলে ঢেউ কম, একবার এসে দেখতে পারেন ঢেউ কি পরিমাণে এখানে। এই হলো বকখালি সমুদ্র সৈকতের আপডেট। বকখালিতে পর্যটকের সংখ্যাও মোটামুটি, তবে উইকেন্ড ট্যুরে আসলে কিন্তু পর্যটকের সংখ্যা একটু বেশি থাকে। যেহেতু আজকে শুক্রবার, সেই কারণে অনেকটাই কম। শনিবার অথবা রোববার আসলে কিন্তু পরিমাণটা আরও বেশি পেয়ে যাবেন আপনারা। এই হলো বকখালির সমুদ্র সৈকত। তো কলকাতা থেকে কীভাবে আসলাম, কত কী খরচ হলো, কোথায় হোটেল নিলাম এবং হোটেলের কী রেট, এবং বকখালি সমুদ্র বিচের A to Z ইনফরমেশন তুলে ধরলাম এই গল্পে। পরবর্তীতে আরও একটি নতুন গল্প নিয়ে এসে হাজির হব খুব তাড়াতাড়ি। আর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে আসছি আরও আকর্ষণীয়। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বকখালি সমুদ্র সৈকত থেকে সবাইকে জানাই টাটা।